আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা, যে যেখান থেকে দেখছেন আশা করি সবাই ভালো আছেন। বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি তাদের 237 জনের যে প্রার্থিতা সেটা চূড়ান্ত করেছেন, সেটা প্রকাশ করেছেন। এই 237 জনের যেই চূড়ান্ত প্রার্থিতা বা প্রাথমিক প্রার্থিতা, সেই জায়গায় বাংলাদেশের জনগণের আশা প্রত্যাশা কতটুকু পূরণ হয়েছে বা কতটুকু সফল হয়েছে বা ব্যর্থ হয়েছে, সেই বিষয়টি নিয়ে আজকে কথা বলবো। তো প্রথমেই যে বিষয়টি বলতে চাই যে আমার যে চাওয়াটা ছিল যে বাংলাদেশের আপসীন নেত্রী সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার উপর শেখ হাসিনা যে অত্যাচার নির্যাতন করেছিল, সেই অত্যাচার নির্যাতনের সব কিছুর শেষে ঊর্ধ্বে এই যে কামিং আপ যে নির্বাচন, সেই নির্বাচনে তিনি অংশগ্রহণ করুক এবং তিনি নির্বাচিত হয়ে বাংলাদেশের পার্লামেন্টে গিয়ে তিনি আবার প্রধানমন্ত্রীর আসনে 2 দিন 4 দিন 1 দিন যেই কয়দিনই হোক না কেন তিনি থাকুক, আমার এটা চাওয়া ছিল। তবে সেই জায়গায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি বেগম খালেদা জিয়ার যে ইমেজ, সেটাকে কাজে লাগিয়ে তাকে 3টি আসনে নমিনেশন দিয়েছেন। বগুড়া 7, দিনাজপুর 3 এবং ফেনী 1 আসনে বেগম খালেদা জিয়া লড়বেন। এই জায়গায় আমি অত্যন্ত আনন্দিত এবং খুশি। এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান বগুড়ার 6 এই একটি আসনে নির্বাচন করবেন। তার যেই দলের প্রতি আনুগত্যতা বা দলের প্রতি যে তার ভালোবাসা, সেটা তার একটি আসনে নির্বাচনের মধ্য দিয়ে কিন্তু এটা দেখা যায়। যেহেতু তিনি প্রথমবার নির্বাচন করবেন, আশা করি তিনিও বিজয়ী হয়ে আসবেন। অন্যদিকে যদি দেখি বিএনপির আশা, আমি ব্যক্তিগতভাবে মনে করেছিলাম যে জনাব তারেক রহমান যেহেতু দীর্ঘদিন যাবৎ লন্ডনে অবস্থান করছেন, সেই জায়গায় লন্ডনে তার আশেপাশে গজিয়ে ওঠা নানা চাটুকার যারা আছেন, তারা হয়তো বা এবার যে বিএনপির নমিনেশন, সেই জায়গায় অনেক বেশি সংখ্যকটা পাবেন। তো আমার হয়তো বা এই যে ভাবনাটা, সেটা ভুল হয়েছে। এবং আমি দেখছি যে লন্ডন কেন্দ্রিক মাত্র 3 জন নেতা এবার এই যে 2026 সালের যে নির্বাচন, সেই নির্বাচনে নমিনেশন পেয়েছেন। তারা হলেন এম মালিক, তিনি অত্যন্ত পরিশ্রম করেছেন, বিগত শেখ হাসিনার বিরুদ্ধে নানা কথা বলেছেন। মোহাম্মদ কয়সর আহমেদ, তিনিও ভালো কাজ করেছেন। এবং শওকত হোসেন, ওনাকে আমার খুব একটা চিনা নেই। এই লন্ডন থেকে মাত্র 3 জন ব্যক্তি যারা পেয়েছেন, তারা আমি যোগ্য মনে করি আর কি। এছাড়া মার্কিন যুক্তরাষ্ট্রের ভিত্তিক যত দল আছে, সংস্থা আছে, তারা অনেক পরিশ্রম করেছেন, অনেক দৌড়ঝাঁপ করেছেন, কিন্তু মার্কিন যুক্তরাষ্ট্র থেকে কেউই কিন্তু নমিনেশন পায়নি এই জায়গা থেকে। তো যাই হোক, এর মধ্যে যদি আমি একটু দেখি যে তারুণ্যের কতটুকু প্রভাব বাংলাদেশের জাতীয়তাবাদী দলে বিএনপির যে 237টি আসনের নমিনেশন দিয়েছেন বা প্রার্থিতা তালিকা চূড়ান্ত করেছেন, সেই জায়গায় খুব একটা তারুণ্যের প্রভাব আমরা দেখছি না। আমি অন্ততপক্ষে চেয়েছিলাম যে ছাত্র দলের সাবেক যারা সভাপতি সেক্রেটারি ছিলেন কেন্দ্রীয় পর্যায়ে, তারা ব্যাপক সংখ্যক আসবেন। তো এই জায়গায় দেখছি যে ছাত্রদলের সাবেক সভাপতি শ্রাবণ, তিনি নমিনেশন পেয়েছেন। এছাড়া 2-4টা ব্যতিক্রম ছাড়া খুব একটা আমরা দেখছি না। তবে যুবদলের বেশ কয়েকজন নেতা আছে। তো যুবদল মানে এখন বাংলাদেশে দেখি যে অলমোস্ট বৃদ্ধ, 50-60-এর কাছাকাছি বয়স যারা, তারা যুবদল করেন। এই জায়গায় আরও বেশ কিছু তাৎপর্যপূর্ণ বিষয় আছে। নমিনেশন পায়নি বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির পক্ষ থেকে অনেক, যারা বিগত দিনগুলোতে টিভি টক শোতে বিভিন্ন জায়গায় মানে ঝড় তুলেছেন, এরকম অনেকেই আছেন। তার মধ্যে রুহুল কবির রিজভী, বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির নিবেদিত প্রাণ। তিনি যখন বিএনপির দুর্দিনে, যিনি বিএনপির পার্টি অফিসে থাকার মতো কোনো লোক ছিল না, স্পোকম্যান ছিল না, সেই সময় রুহুল কবির রিজভী তিনি হাল ধরেছেন। তবে রুহুল কবির রিজভীকে হয়তো বা নির্বাচন না করতে দিয়ে বিএনপি হয়তো তাকে একটা ভালো জায়গায় রাখবেন, যদি বিএনপি নির্বাচিত হয়ে ক্ষমতায় আসতে পারেন। রুমিন ফারহানা ব্রাহ্মণবাড়িয়া 2 থেকে হয়তো বা নির্বাচন করতে চেয়েছিলেন, সেই জায়গাটা এখনও ফাঁকা আছে। এটা জোট যে সঙ্গী, তাদের জন্য 63টি আসন রাখা হয়েছে। সেই 63টি আসনে যদি জোটের সাথে দেন দরবার ঠিক মতো না হয়, হয়তো রুমিন ফারহানা পেতেও পারেন, অথবা জোট সঙ্গী যারা আছেন, যারা বিএনপির সাথে নির্বাচন করবেন, দীর্ঘদিন যাবৎ বিএনপির সাথে কাজ করেছেন, তারা যদি করেন তাহলে হয়তো বা নাও পেতে পারেন। যাই হোক, তারপরে যদি বলি যে নজরুল ইসলাম খান অত্যন্ত প্রবীণ রাজনীতিবিদ, তিনি পাননি। সেলিমা রহমান, তিনিও অত্যন্ত প্রবীণ রাজনীতিবিদ, তিনিও পাননি। আব্দুল সালাম বিএনপির চেয়ারপারসনের উপদেষ্টা হিসেবে কাজ করেছিলেন, তিনি পাননি। মোয়াজ্জেম হোসেন আলাল, যুবদলের সাবেক সভাপতি এবং বিএনপির চেয়ারপারসনের এখন বর্তমান উপদেষ্টা, তিনি পাননি। এবং তিনি কিন্তু সদ্য একটি বিতর্কিত মন্তব্য করেছিলেন যে জামাতকে 1971 সালের যুদ্ধাপরাধের বিচার টিচার করার সহ নানা কথা বলেছেন। হাবিব নবী খান সোহেল গত বছর ঢাকার একটি আসন থেকে পেয়েছিলেন, এবার কিন্তু পাননি। অ্যাডভোকেট জয়নুল আবেদিন, তিনি বিএনপির অন্যতম প্রবীণ নেতাদের
প্রতিষ্ঠাতাদের মধ্যে একজন, তিনিও এবার পায়নি। নিপুণ রায় চৌধুরী, তার শ্বশুর পেয়েছে, তার বাবা পেয়েছে, তিনি পাননি। শামসুজ্জামান দুদু, তিনিও অত্যন্ত চমৎকার কথা বলেন, বিগত দিনে টক শোতে কাঁপিয়েছেন, তিনি পাননি। নীলুফার চৌধুরী মণি বেশ কয়েকদিন যাবৎ নানা উদ্ভুত কথাবার্তা বলে নানা বিতর্কের জন্ম দিয়েছেন, কিন্তু তিনিও বিএনপির একজন পরীক্ষিত নেত্রী, টক শোতে সবসময় জ্বালাময় বক্তব্য দেন, তিনিও পাননি। তো এই জায়গায় যদি দেখি ডক্টর আসাদুজ্জামান রিপন, অত্যন্ত ভদ্র এবং সজ্জন মানুষ, তিনিও ঢাকা থেকে একটি আসন থেকে চেয়েছিলেন, তিনি পাননি। কনক চাপা একজন, তিনি শিল্পী, গান টান করেন, তিনি গত বছর পেয়েছিলেন, এবার পাননি। বেবি নাজনীন মার্কিন যুক্তরাষ্ট্রে দীর্ঘদিন ছিলেন, তার সাথে আমার বেশ কয়েকবার দেখা হয়েছে জ্যাকসন হাইটে, মোটামুটি ভালো পরিচয় আছে, কিন্তু তিনি এবার পাননি। তিনি অনেক আশা করে বাংলাদেশে গিয়েছিলেন। তারপরে মনির খান, এর আগেরবার নমিনেশন পেয়েছিলেন, জাসাজ করেন, ভালো শিল্পী, তিনি এবার পাননি। নাসির উদ্দিন অসীম, ঢাকা ধানমন্ডি আসন থেকে তার পাওয়ার কথা ছিল, তিনি দীর্ঘদিন লন্ডনে ছিলেন, টকশোতে কথা বলেন, কিন্তু শেখ হাসিনা যখন বাংলাদেশে ছিলেন সেই সময়টার অধিকাংশ সময় তিনি লন্ডনে অবস্থান করেছেন, কি জন্য পায়নি জানি না। হেলাল জেরিন খান, রেহানা আক্তার রানু, রেহানা আক্তার রানুপার সাথে আমার মোটামুটি, যখন ছাত্রদল করতাম তার সাথে আমার কথাটা হতো, তার সাথে দেখা সাক্ষাৎ হতো, আমাকে খুব স্নেহ করতো, দীর্ঘদিন আগের কথা, এখন হয়তো তিনি ভুলে গেছেন, তিনি পেলে আমার খুব ভালো লাগতো, তাই হোক তিনি পাননি। আর কণ্ঠশিল্পী নেন্সি চেয়েছিলেন, নেন্সি পাননি। আসিফ আকবর চেয়েছিলেন, পাননি। এখানে আরেকজন নেতা আছেন, যুবদল নেতা নয়ন, যিনি অত্যন্ত বিতর্কিত ভূমিকার জন্য বিতর্কিত একজন মানুষ, চান্দা বান্দা ধান্দা অনেক কিছুর সাথে তারা জড়িত, এবং সময় টিভি দখল করার যে ভিডিও ভাইরাল হয়েছিল, সেই নয়ন মানে মোটামুটি একদম শক্তিশালী একটি অবস্থানে ছিলেন, তিনি পাবেনি এরকম, তিনি পাননি। পাপিয়া, তার হাজব্যান্ড পেয়েছেন, কিন্তু তিনি পাননি। তবে যাই হোক, তিনি হয়তো একটি মন খারাপ করেছেন আর কি। তো এই জায়গা থেকে বিএনপির ৫% যে নারীদের সরাসরি নির্বাচনে তাদের নমিনেশন দেওয়ার কথা, তো এই নমিনেশনের মধ্যে একটু বৈচিত্র্য আছে। বৈচিত্র্যটা যেটা হচ্ছে যে এই যে মায়ের ডাক, যে গুম খুন হয়েছে তাদের পরিবারের পক্ষ থেকে যেটা হয়েছেন, এই জায়গায় সানজিদা ইসলাম তুলি, তাকে ঢাকা 14 আসন থেকে নমিনেশন দেওয়া হয়েছে। তো যে বিএনপির ৫% নারী দেওয়ার কথা, এখানে মনে হয় যে প্রায় 14-15 জনের হওয়ার কথা, কিন্তু আমরা যে লিস্টটা দেখছি এই জায়গায় মাত্র 8 জনের তালিকা দেখছি, হয়তো অন্য জায়গায় আরও 2, 4, 5, 10 জন থাকতে পারে। এই জায়গায় দেখছি যে নাটোর 1 থেকে ফারজানা শারমিন, যশোর 2 থেকে পেয়েছেন সাবিরা সুলতানা, জালকাঠি 2 থেকে পেয়েছেন ইসরাত সুলতানা, ইলেন ভুট্টু শেরপুর 1 থেকে পেয়েছেন সানসিলা জেব্রিন, মানিকগঞ্জ 3 থেকে পেয়েছেন আফরোজা খান রিতা, ঢাকা 14 থেকে পেয়েছেন সানজি ইসলাম তুলি, ফরিদপুর 2 থেকে পেয়েছেন শামা ওবায়দ, সিলেট 2 থেকে পেয়েছেন তাহসিরা রুজদি, যিনি আমাদের ইলিয়াস আলীর যিনি ওয়াইফ, তিনি পেয়েছেন। তো এই হচ্ছে মোটামুটি একটি অবস্থান। তো বিএনপির সাথে যে জোট সঙ্গীরা আছেন, এর মধ্যে 63টি আসনে এখনও বিএনপি রেখেছেন। হয়তো যদি এনসিপির সাথে দেন দরবার, এনসিপি যদি জোটে যেতে চান তাদেরকে কিছু দিবেন। এছাড়া আরও বেশ কিছু গুরুত্বপূর্ণ নেতা আছে, যে 63টি আসন, তার মধ্যে যারা এগিয়ে আছেন, যারা পেতে পারেন নমিনেশন বিএনপির পক্ষ থেকে, তাদের মধ্যে আছে মুস্তফা জামাল হায়দার পিরোজপুর 2 আসনে, কর্নেল অবসরপ্রাপ্ত অলি আহমেদ চট্টগ্রাম 14, মাহমুদুর রহমান মান্না বগুড়া 2, আন্দালিব রহমান পার্থ ঢাকা 17, নুরুল হক নূর পটুয়াখালী 3, শাহাদাত হোসেন সেলিম লক্ষ্মীপুর 1, সৈয়দ এহসানুল হুদা কিশোরগঞ্জ 5, জুনায়েদ সাকি হচ্ছে কুমিল্লা। এই আসনটি সহ আরও কিছু আসন হয়তো বিএনপি ছাড়বেন। তবে সর্বোপরি যে বিষয়টি বলতে চাই সুপ্রিয় দর্শক শ্রোতা, বিএনপি এই যে 237টি আসনে যে প্রার্থী তালিকা চূড়ান্ত করেছেন, এই জায়গায় নবীন প্রবীণ সব কিছু মিশ্রণ আছে। তবে আমি আশা করেছিলাম আরও নবীন কিছু লোক আসবেন, কিন্তু নবীনরা আসবেন। দেখুন, বিগত 17-18 বছর যেহেতু বিএনপি ভালোভাবে নির্বাচন করতে পারেনি, যেই নেতারা দীর্ঘদিন বিএনপির সময় শ্রম সব কিছু দিয়েছে, ইয়াং বয়স থেকে এখন বৃদ্ধ বয়সে গিয়েছে, তো বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান হয়তো ওই বিষয়গুলো বিবেচনা করেছেন, যাতে তাদেরকে একটু জায়গা করে দেওয়া এই বছর। তো সর্বোপরি মিলে বলতে চাই যে বিএনপি যে নমিনেশনটি দিয়েছে মোটামুটি ভালো, চমৎকার একটা নমিনেশন দিয়েছে, হয়তো আরও ভালো হতে পারতো। এখানে অনেক বিতর্কিত লোকও আছে, আবার এই যে অনেকগুলো নাম পড়লাম যারা পেতে পারতেন, খুব ভালো
টকশো টকশো করেন, এখান থেকে 2, 4, 5 জন ছাড়া মোটামুটি অধিকাংশই ভালো, তো তারা পাননি। সব কিছু মিলিয়ে বিএনপি ভালো একটি নমিনেশন দিয়েছেন। জনগণের প্রত্যাশা কতটুকু পূরণ হয়েছে বা হয়নি সেটা আগামী দিনের নির্বাচনের মধ্য দিয়ে হয়তো জনগণ বিএনপিকে বুঝিয়ে দিবে যে হ্যাঁ, আমাদের এই যেই ক্যান্ডিডেট তাকে আমাদের পছন্দ হয়েছে, অন্য কাউকে পছন্দ হয়নি। কিন্তু আপাতত দৃষ্টিতে আমরা দেখছি যে বিএনপির যেই নমিনেশন দেওয়া সেই জায়গায় মোটামুটি একটা ব্যালেন্স, ভালো ভালো চমৎকার একটি প্রার্থিতা দিয়েছে। সব কিছু মিলে ওকে। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।